উবায়দুল কাদেরের কথা চিন্তা করেন, কয়জন মানুষ তার ছেলে সন্তানের নাম উবায়দুল কাদের রাখতে চান? কয়জন রাখতে চান? রাজনীতির যে কালচার, একটা সময় দেখেন জিয়াউর রহমান সাহেব এসছেন, অনেক মানুষ তার নাম, ছেলে সন্তানের নাম জিয়া রেখেছেন। এখন অনেক আওয়ামী লীগের ঘরে অসংখ্য জিয়া পাবেন। যে শিক্ষা লিগেসি, একটা ঐতিহ্য তৈরি করতে পেরেছে পরবর্তী প্রজন্মের জন্য, সেটাই আসলে শিক্ষা। তো আমার জন্ম মূলত 60-এর দশকের শেষের দিকে, 1967, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ মোটামুটি মনে আছে, আর 70-এর দশকের পুরোটাই আমার একেবারে নখদর্পণে। আমার কাছে যে শিক্ষাটা মনে হয়েছে যে শৈশবে আমার প্রথম শিক্ষাটা প্রকৃতি আমাকে দিয়েছে। বর্ষাকালে বর্ষা, কালবৈশাখীর সময় কালবৈশাখী, আবার যখন প্রচন্ড দাবদাহ চৈত্র মাসে, এই প্রকৃতির যে পরিবর্তন আমার শিশু মনে এক ধরনের যে ছায়া বিস্তার করেছে, যেটা আমি এখনো ধারণ করি। চলমান সময় বিরূপ প্রকৃতির কারণে এবং প্রকৃতি থেকে যে একটি শিশু শিক্ষা গ্রহণ করতে পারে, যেটা কখনই একটা শিশু তার একেবারে বার্ধক্য পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ভুলে না, সেই প্রাকৃতিক শিক্ষাটা থেকে আমরা এখন বঞ্চিত হয়ে পড়েছি, যে কোনো কারণে হোক না কেন। দ্বিতীয় যে শিক্ষার উপকরণ, সেটা নীতি বলেন, নৈতিকতা বলেন, এটার ফান্ডামেন্টাল যে জায়গা সেটা হলো পরিবার। পরিবারে আমার যেমন ছোটকালে আমি দেখেছি যে আব্বা আম্মার চাইতেও আমার জীবনে নানা নানি, দাদা এবং দাদির গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। লেখাপড়া তাদের কাছে শিখেছি, আচার আচরণ তাদের কাছে শিখেছি। এখন বড় হয়ে যে জিনিসটা ভাবি যে ওই সময়টিতে যে পারিবারিক যে শিক্ষাগুলো, যারা প্রবীণ তারাই এই দায়িত্বটা নিতেন। যেমন আমি যখন 5 বছর বয়স, আমার বাবার বয়স 20 বছর, আমার চেয়ে 15 বছরের তার চেয়ে বয়সের ডিফারেন্স। মায়ের বয়স তখন 18 বা 19 বছর, আমার যখন 5 বছর বয়স। তো বর্তমান প্রেক্ষাপটে আসলে একজন 20 বছরের বাবা বা 18 বছরের মা, তাদের পক্ষে আসলে সন্তান সন্ততিকে জীবনমুখী শিক্ষা দেওয়া সম্ভব নয়। ফলে দাদা দাদি নানা নানি ছিলেন আমাদের সমাজে গুরুত্বপূর্ণ পারিবারিক শিক্ষক। কিন্তু এখনকার সমাজে, বিশেষ করে আমি যখন পিতামাতা হলাম, তখন দেখা গেল যে আমার ছেলে সন্তানকে আমি অনেক ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সত্যিকার অর্থে কোনটা যে জীবনমুখী এবং বাস্তব শিক্ষা, এই অভিজ্ঞতা না থাকার কারণে আমার বেশিরভাগ প্রচেষ্টাই আমার ছেলে মেয়ের উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এটা হলো দ্বিতীয়। এরপর যখন শিক্ষালয়, আমি প্রাথমিকে পড়েছি, মাধ্যমিকে গিয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দেশে এবং দেশের বাইরে, এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমার লেখাপড়া করার সুযোগ হয়েছে, যেটা আমি নিজে অবাক হয়েছি। যেমন অ্যাডোলেসেন্ট হেলথ, অর্থাৎ 13 বছর থেকে 19 বছর পর্যন্ত এটি ছেলে বা একটা মেয়ের জীবনে যে পরিবর্তন আসে, এই বিষয়ে আমি সুইডেনে পড়াশোনা করেছি। নিউবর্ন বেবি, নতুন একটা শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তার একটা মানসিক অবস্থা তৈরি হয় মাটির স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে। আবার একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে, প্রেগন্যান্ট অবস্থায় থাকে, তখনও তার একটা মনোজাগতিক বিকাশ হয়। তো এই যে একটা শিশু যখন মায়ের পেটে থাকে এবং একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, ওই সময়টিতে একটা শিশুর শরীর, মন এবং মস্তিষ্ক গঠন করার জন্য যে ধরনের পরিবেশ, যে ধরনের খাদ্য এবং যে ধরনের আল্ট্রাসাউন্ড দরকার হয়, এটা আমাদের সমাজে 99.99% লোকেরই এই অভিজ্ঞতাটা না থাকার কারণে দেখা গেল যে 15-16 বছর পর্যন্ত বেশিরভাগ আমাদের সময় যারা ছেলে মেয়ে, কারো ডায়রিয়া হয়ে যায়, শরীরের মধ্যে নিউমোনিয়া হয়ে যায়, অসংখ্য রোগ বালাই, যেগুলো তাকে আজীবন বহন করতে হয়, যেটা আমি ওখান থেকে জেনে আসছি। আমরা বাংলাদেশ অ্যাজ এ হোল, অ্যাজ এ নেশন, আমরা এই বিষয়ে এখন পর্যন্ত ABCDও বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, হাসপাতালে শুরু পর্যন্ত করতে পারিনি। এরপরে হলো সেফ প্রেগন্যান্সি, নিরাপদ যে গর্ভধারণ এবং ডেলিভারিটা, এটাও বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তীতে প্রত্যেকটা মানুষকে এটার দায় বহন করতে হয়। এরপরে যখন স্কুলে যাই, কলেজে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, আমি যেমন যেটা আমার ছেলেমেয়ের ক্ষেত্রে করেছি, সবসময় হলো ক্লাসে ফার্স্ট হতে হবে, ভালো হতে হবে। আমার যত ব্যর্থতা, যেগুলো আমি পারিনি, আমি কখনো ক্লাসে ফার্স্ট হতে পারিনি, কিন্তু আমার ছেলেকে আমি ফার্স্ট বানানোর জন্য তার উপর যে চাপ প্রয়োগ করেছি, আমার সমস্ত ব্যর্থতাগুলো
ওর মাথার উপর দিয়ে তার সর্বনাশ করে ছেড়েছি। এটা প্রায় সব পিতামাতাই করে। নিজে কলম লিখতে, ক লিখতে কলম ভাঙে 10টা, কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, কিন্তু ছেলেকে ঢাকা মেডিকেলে পড়াতেই হবে, ইঞ্জিনিয়ারিংয়ে পড়াতেই হবে। এই জোর জবরদস্তি শিক্ষা ব্যবস্থার কারণে মানে নীতি নৈতিকতা যে জিনিসটা, এটা হলো একেবারে অ্যাবসার্ড এক্সট্রিম এক মানুষের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে। তো সেই যে নীতি নৈতিকতার শিক্ষা গ্রহণ করবে তার আগেই সে ফাঁকি দেওয়া শিখে যাচ্ছে, পিতামাতাকে ফাঁকি দিতে যাচ্ছে, ঘুমের ভান করছে, পেট ব্যথা করছে, অর্থাৎ এই যে আনডিউ প্রেশার আসছে সে লেখাপড়ার কারণে, ফলে পরিবার থেকে কিন্তু আমরা একজন অনৈতিক, একজন অসৎ শিশুকে তৈরি করে দিয়ে যাচ্ছি। এরপরে যদি এই শিশুটা যখন বড় হয়ে কলেজে যাচ্ছে, এমনকি এখন স্কুলেও যাচ্ছে, মাধ্যমিক স্তরে, সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে সমাজ দ্বারা। সমাজে অনুকরণ করার মতো মানুষ থাকতে হবে। এখন আমরা একটু আশেপাশে তাকিয়ে দেখি যে আমাদের দৃষ্টিতে খুব ভালো করে প্যান্ট পরেন, ভালো করে পাঞ্জাবি পরেন, খুব সুন্দর করে কথা বলেন, ছোটদেরকে আদর করেন, বড়োদেরকে সম্মান করেন এবং জীবনে সফল হয়েছেন, সকল মানুষ প্রশংসা করেছে, এইরকম মানুষগুলো পরিবারের মধ্যে এবং আশেপাশে দেখা যায় না। ঘুষ, দুর্নীতি, অনিয়ম এবং যত আজে বাজে জিনিস আমাদের শিশুরা দেখতেছে, এর মধ্যে আসলে নৈতিক শিক্ষা গ্রহণ করে বড় হওয়া আমার দৃষ্টিতে মনে করি হিমালয় পর্বত অতিক্রম করার চেয়ে কঠিন বিষয়। এবং সবার পরে সেটা হলো রাজনীতি। 70 দশকের রাজনীতি, এমনকি এরশাদ জমানাতে আমরা স্বৈরাচার বলি, ওই সময়টাতে রাজনীতির যে মান ছিল, এখন সেই রাজনীতির মানটা কিন্তু বর্তমান জমানাতে একেবারে শেষ। আপনি ধরুন এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন, আমরা ভয়ে তাকে জননেত্রী বলছি, দেশরত্ন বলছি, বঙ্গবন্ধুর সুকন্যা বলছি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সন্তান বলছি, এগুলো সব ভয়ে। কিন্তু আমরা যে তাকে সত্যিকার অর্থে ভালোবাসি কিনা, তাহলে বোঝা যেত যে আমার সন্তানের নাম আমি রেখেছি হাসিনা, আমার মেয়ের নাম রেখেছে হাসিনা। আপনার গিয়ে দেখেন তো গত 15 বছরে বাংলার আনাচে কানাচে কয়জন হাসিনা পয়দা হয়েছেন, কয়জন পিতামাতা হাসিনা রেখেছেন। আচ্ছা, উবায়দুল কাদেরের কথা চিন্তা করেন, কয়জন মানুষ তার ছেলে সন্তানের নাম উবায়দুল কাদের রাখতে চান, কয়জন রাখতে চান। এই যে রাজনীতির যে কালচার, একটা সময় দেখেন জিয়াউর রহমান সাহেব এসছেন, অনেক মানুষ তার নাম, ছেলে সন্তানের নাম জিয়া রেখেছেন। এখন অনেক আওয়ামী লীগের ঘরে অসংখ্য জিয়া পাবেন যেখানে সেই নাম আছে। কিন্তু রাজনীতিতে এই যে একটা কালচার, একটা ব্যাড কালচার, সেই ব্যাড কালচারের কারণে কি হচ্ছে, আমাদের মনো মস্তিষ্কে একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। রাজনীতি হলো এ হিউম্যান বিহেভিয়ার, মানব চরিত্রের সবচেয়ে ঊর্ধ্ব স্তরের একটি ব্যবহার, পলিটিক্যাল বিহেভিয়ার। এবং এখানে সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো আসবেন, শিক্ষিত মানুষগুলো আসবেন, যার মধ্যে রাজসিকতা থাকবে এবং তাকে দেখলেই মনে হবে আমার রাজা, তাকে আবার চোর মনে হবে না, ভোট চুরি করেছে, দামি নির্বাচন করেছে, অর্থের পাচার করেছে, এরকম তাকে দেখলে মনে হবে না, তাকে দেখলেই মনে হবে সে রাজা। আপনারা দেখুন সম্রাট আকবরের একটা ছবি দেখেন তো, আওরঙ্গজেবের একটা ছবি দেখেন, দেখলেই মনে হবে রাজা, উনি রাজা, এত বছর পর রাজা। শায়েস্তা খানের একটা ছবি দেখেন, মীর জুমলার একটা ছবি দেখেন, একটা ছবি দেখেন। কিন্তু যে সমস্ত দুষ্ট লোক, বাজে লোক, যাদেরকে আমরা খুব খারাপ লোক হিসেবে জানি, বাংলাদেশে আমি কারো নাম বললাম না, আপনি ইয়াহিয়া খানের একটা ছবি এনে দেখেন তো, তাকে আপনার রাজা বলে মনে হবে না। আইয়ুব খানকে রাজা মনে হবে, কিন্তু ইয়াহিয়া খানকে, টিক্কা খানকে আপনার কখনোই রাজা মনে হবে না। তো এই যে আমি ধারাবাহিকভাবে বললাম যে একটা শিশু মাতৃগর্ভ থেকে বড় হয়ে রাজনীতির যে শীর্ষ পর্যায়ে পৌঁছে, সে যে করাপ্টেড হচ্ছে, অনৈতিক চিন্তা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, এর মূলে একেবারে সিল বসিয়ে দিচ্ছে হলো নষ্ট রাজনীতি, নষ্ট মানুষের রাজনীতি। এবং নষ্ট রাজনীতি এবং নষ্ট মানুষের যে রসায়নটা, সেই রসায়নের ফলে একটা দেশের আকাশ, বাতাস, বনভূমি, নদী, নালা, মাটি সব কিছু কলুষিত হয়ে যাচ্ছে, একেবারে জাহান্নামের টুকরাতে পরিণত হচ্ছে। এবং আমরা সেই পর্যায়ে আসলে পৌঁছে গেছি কিনা, এটা আপনারা যারা সম্মানিত উপস্থিতি আছেন তারাই চিন্তা ভাবনা করতে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুন্দর রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press
আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি চেঞ্জ টিভি .প্রেস মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।